যদি কোনো কন্ডিশন এরকম হয় যে খুব র্যাপিড অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হয়, সেটা যে কোনোভাবে হতে পারে। যদি এমন হয় যে কোনো একটা পার্সনের খুব র্যাপিড ম্যাসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হয়, সেখানে আমাদের কিছু সার্কুলেটরি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসে। ম্যাসিভ অ্যামাউন্টে খুব অল্প সময়ের মধ্যে যদি ফ্লুইড লস হয়ে থাকে, সেইখানে দেখা যাচ্ছে পেশেন্টের সার্কুলেটরি শক, সার্কুলেটরি কলাপস ডেভেলপ করতে পারে। পেশেন্ট শকে চলে যেতে পারে, কলাপস ডেভেলপ করতে পারে বা কলাপস হইতে পারে। ইনফ্যাক্ট যদি ডিউ টাইমে পেশেন্টকে প্রপারলি ম্যানেজ করতে না পারা যায়, পেশেন্ট সেখান থেকে আসলে মারাও যেতে পারে। সো এই জন্য আসলে খুব র্যাপিড ফ্লুইড লস যদি হয়, খুব অ্যাকিউটলি যদি একটা সিগনিফিকেন্ট বা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হয়, সেইটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এবং এইরকম কন্ডিশনে দেখা যাচ্ছে ওই ফ্লুইড স্ট্যাটাসটা আমাদের মেনটেন করতে হয়। আমাদের সার্কুলেটরি যে ভলিউম, সেই ভলিউমটাকে আমাদেরকে মেনটেন করা খুব ম্যান্ডেটরি। বিকজ আমরা যদি সেই সার্কুলেটরি ভলিউমটাকে মেনটেন করতে না পারি, তাহলে পেশেন্ট শক থেকে, বা সহজ কথা এইভাবে বলা যেতে পারে যে সার্কুলেটরি কলাপস ডেভেলপ করলে সেখান থেকে খুব দ্রুতই পেশেন্ট আসলে মারা যাবে। সো দিস এ ভেরি আর্জেন্ট ইস্যু, খুবই আর্জেন্ট সিনারিও। তাহলে এই জায়গাতে আমরা কী করি? সো এইখানে আমাদের চলে আসে এই প্লাজমা ভলিউম এক্সপেন্ডারের কথা। প্লাজমা ভলিউম এক্সপান্ডার আসলে ওয়ান কাইন্ড অফ ফ্লুইড, যেটাকে আমরা আসলে প্রোভাইড করতেছি টু মেনটেন দ্য ব্লাড ভলিউম। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখানে ব্লাড ভলিউমটাকে আমরা আসলে মেনটেন করতে চাই। এখন ব্লাড ভলিউমকে মেনটেন করলে আমাদের লাভ কী? তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুটটাকে আমরা মেনটেন করতে পারবো। তাহলে কী হবে? আমরা এখানে পেশেন্টের কার্ডিয়াক আউটপুটকে যদি মেনটেন করতে পারি, সেইটা আমাদের সার্কুলেটরি কলাপস সেটাকে প্রিভেন্ট করবে, সার্কুলারি কলাপস হইতে সেটাকে প্রিভেন্ট করবে, অ্যান্ড শকের ম্যানেজমেন্টও সেটা আমাদের জন্য হেল্পফুল হয়। সো এই জায়গাটাতে তাহলে আমাদেরকে প্লাজমা ভলিউম এক্সপান্ডার আসলে ইউজ করতে হয়। তাহলে প্লাজমা ভলিউম এক্সপান্ডার আমাদের আসলে কত রকম আছে? মোটা দাগে প্লাজমা ভলিউম এক্সপান্ডারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে প্লাজমা ভলিউম এক্সপান্ডার এটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্রিস্টালয়েড, একটা হলো ক্রিস্টালয়েড, আর একটা হলো কলয়েড। ক্রিস্টালয়েড সলিউশন যেগুলোকে আমরা আসলে ইউজ করি, এটার বৈশিষ্ট্য কি? বেসিক্যালি ক্রিস্টালয়েড যদি আমরা আসলে হিসাব করি, এটা আসলে সল্ট অ্যান্ড ওয়াটারের একটা সলিউশন। সো এইখানে যেই সল্ট বা যেই মলিকুলগুলো থাকে, সেগুলো খুবই ছোটো মলিকুল, খুবই লো মলিকুল বা ছোটো মলিকুল, সহজ কথা। অন দ্য আদার হ্যান্ড কলয়েড যেগুলো, এইখানে আমরা যেটা ইউজ করি সেটা আসলে কেমিক্যালি যদি দেখি, দে আর লার্জ মলিকুলস। এটা লার্জ মলিকুল। বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি কিন্তু আসলে ক্রিস্টালয়েড ইউজ করি, বাট খুব আর্জেন্ট সেটিংস আমরা কলয়েডের কথা চিন্তা করি। সো ক্রিস্টালয়েডের কেন আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করি, তার একটা কারণ হচ্ছে ক্রিস্টালয়েড ইজ ভেরি চিপ, বাট কলয়েড এই ব্যাপারটা আসলে একটু এক্সপেন্সিভ। তবে সত্যি কথা বলতে কলয়েড আসলে বেটার। কেন কলয়েড বেটার? কারণ আমাদের এক্স্যাক্টলি যতটুকু ফ্লুইড লস হচ্ছে, আমাদের এক্স্যাক্টলি যতটুকু প্লাজমা ভলিউম লস হবে বা যতটুকু ফ্লুইড লস হবে, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টে কলয়েড দিলেই আমাদের প্লাজমা ভলিউমটাকে আমরা মেনটেন করতে পারি। সো আমাদের যতটুকু পরিমাণ ফ্লুইড লস হয়েছে বা প্লাজমা লস হয়েছে বা ভলিউম লস হয়েছে, জাস্ট সেম অ্যামাউন্টে যদি আমরা কলয়েড দিতে পারি, দ্যাট উইল ডু। অন দ্য আদার হ্যান্ড ক্রিস্টালয়েডের ক্ষেত্রে ব্যাপারটা তা না। কোনো একটা পেশেন্টের যতটুকু ফ্লুইড লস হচ্ছে বা যতটুকু ভলিউম লস হচ্ছে, আমাদেরকে সেটাকে মেনটেন করতে গেলে অন্তত তার থেকে 3 থেকে 4 গুণ পরিমাণ ক্রিস্টালয়েড প্রোভাইড করতে হয়। তাহলে যতটুকু ফ্লুইড লস হচ্ছে, সেম পরিমাণ আমাকে ধরে রাখতে গেলে, ফ্লুইড ধরে রাখতে গেলে বা প্লাজমা ভলিউম ধরে রাখতে গেলে, আমাদেরকে ফ্লুইড লস যতটুকু হচ্ছে সেটার কমপক্ষে 3 থেকে 4 গুণ পরিমাণ ক্রিস্টালয়েড আমাদেরকে প্রোভাইড করতে হয়। সো এইটা একটা ইস্যু আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা দেখি যে আমাদের যদি কলয়েড যদি আমরা আসলে কাউকে দিই, এইটা একটা লঙ্গার ডিউরেশন অফ সাপোর্ট দিতে পারে। তাহলে ইফেক্ট আসলে আমরা লঙ্গার ডিউরেশন ধরে পাই। দ্য ক্রিস্টালয়েড ইফেক্ট উইল বি লঙ্গার ডিউরেশন। সো এটার লেস ফ্রিকুয়েন্টলি এটাকে আমাকে দিতে হয়। বাট অন দ্য আদার হ্যান্ড ক্রিস্টালয়েড, এটার ইফেক্ট শর্ট লিভড। তাহলে শর্ট লিভড ইফেক্ট। সো এই জন্য ক্রিস্টালয়েড যদি কাউকে দিতেও হয়, সেখানে আমাকে একদিনে মাল্টিপল টাইমস আসলে ইনফিউশন করতে হয়। সো এইগুলো আমাদের প্রোজ অ্যান্ড কনসের জায়গা আছে। বাট ক্রিস্টালয়েডটা সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি কারণ এটা চিপ। বাট যেই মোমেন্টে ক্রিস্টালয়েড ফেইল করতেছে, ক্রিস্টালয়েড দিয়েও আমরা কিছু করতে পারতেছি না, আমাদের প্রচুর ফ্লুইড দিতে হচ্ছে, স্টিল আমরা প্লাজমা ভলিউম মেনটেন করতে পারতেছি না, সেই মোমেন্টে আমাদেরকে আলটিমেটলি কলয়েডের কাছেই আসতে হয়। সো কাইন্ড অফ কলয়েড ইজ দ্য বস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ক্রিস্টালয়েড সলিউশন কী কী আমরা এখানে প্লাজমা ভলিউম এক্সপান্ডার হিসেবে ইউজ করতে পারি, বা কলয়েড হিসেবে কাদেরকে ইউজ করা হয়? তাহলে ক্রিস্টালয়েড হিসেবে আমরা প্লাজমা ভলিউম এক্সপান্ডার হিসেবে সবচেয়ে কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন আসলে আমরা কাকে বলছি? সোডিয়াম ক্লোরাইডের
0.9% যে সলিউশন সেটাকে আমরা নর্মাল স্যালাইন বলি। আরেকটা ক্রিস্টালয়েডের নাম ওইখানে আমরা আনতে পারি, সেটা হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট। আরেকটা হলো রিঙ্গার্স ল্যাকটেট, দ্যাট ক্যান অলসো বি ইউজড অ্যাজ প্লাজমা ভলিউম এক্সপান্ডার। বাট কথা হচ্ছে যতটুকু ফ্লুইড লস হচ্ছে বা প্লাজমা ভলিউম লস হচ্ছে অ্যাটলিস্ট তার থেকে 3 থেকে 4 গুণ পরিমাণ ক্রিস্টালয়েড আমাদেরকে দিতে হয়, এবং এটার ইফেক্টটা কাইন্ড অফ শর্ট লিফট। হ্যাঁ, সো আমাদের রিপিটেড আমাদেরকে আসলে প্রোভাইড করা লাগতে পারে। দেন লেটস টক অ্যাবাউট ক্রিস্টালয়েড। সো ক্রিস্টালয়েড হিসেবে আমরা আসলে কাদেরকে ইউজ করি? সো ক্রিস্টালয়েড আমাদের অনেকগুলো অপশান আছে। তাহলে প্রথম অপশন যেটা সবচেয়ে কমনলি আমরা দিতে চাই বা যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে হিউম্যান অ্যালবুমিন সলিউশন। সেটা হলো হিউম্যান অ্যালবুমিন পাওয়া যায়। হিউম্যান অ্যালবুমিন নর্মালি 20%, এই ফর্মুলেশনটাই আমরা ইউজ করি। এটা বাংলাদেশে আমরা 50 ml বটল বা 100 ml বটলে আসলে পাই। তাহলে হিউম্যান অ্যালবুমিন এটাকে পাওয়া যায় 20% হিউম্যান অ্যালবুমিন। এটা তাহলে কমপ্লিটলি কিন্তু আসলে ন্যাচারাল, মানুষের প্লাজমা থেকে এটাকে আলাদা করে এটাকে আমরা ফার্দার বাজারজাত করে ইউজ করে। সো এটা হচ্ছে হিউম্যান অ্যালবুমিন, কমপ্লিটলি ন্যাচারাল সোর্স। আর একটা হচ্ছে আমাদের ডেক্সট্রান। ডেক্সট্রান জিনিসটা কি? সো ডেক্সট্রান হচ্ছে কাইন্ড অফ সিনথেটিক সুগার পলিমার। তাহলে হিউম্যান অ্যালবুমিন যেমন আমি বলেছিলাম কমপ্লিটলি ন্যাচারাল, এটা কমপ্লিটলি ন্যাচারাল, বাট ডেক্সট্রান হচ্ছে পুরোপুরি সিনথেটিক। এটা সিনথেটিক একটা সুগার পলিমার। নর্মালি আমাদের ডেক্সট্রান কীরকম ফর্মুলেশনে পাওয়া যায়? আমাদের ডেক্সট্রান 40 আছে, ডেক্সট্রান 40 বা ডেক্সট্রান 70, হ্যাঁ, এরকম ফর্মুলেশন আসলে পাওয়া যায়। সো ইট ক্যান অলসো বি ইউজড, বাট ডেক্সট্রানে কিছু প্রবলেম আছে। সবচেয়ে মেজর প্রবলেম যেটা, যদিও ব্যাপারটা খুব ফ্রিকুয়েন্টলি হয় না, একটু রেয়ার অকেশনসেই হয়, বাট এখান থেকে অ্যানাফাইল্যাক্সিসের একটা রিস্ক আছে। তো দেখা যাচ্ছে যে আমি কাউকে ডেক্সট্রান দিলাম অ্যাজ এ প্লাজমা ভলিউম এক্সপান্ডার, পরবর্তীতে সেখান থেকে দেখা যাচ্ছে অ্যানাফাইল্যাক্সিস ডেভেলপ করতেছে, অ্যানাফাইল্যাক্টিক শক হয়ে যাচ্ছে। সো এটা আবার আরেক সমস্যা। তাহলে এইটার একটা মেজর সাইড ইফেক্ট হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস, দ্যাটস আ বিগ প্রবলেম। আরেকটা প্লাজমা ভলিউম এক্সপান্ডার কলয়েড হিসেবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের জেলাটিন। তাহলে জেলাটিন ক্যান বি অলসো ইউজড হিয়ার। জেলাটিনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটার হাফ লাইফ রিলেটিভলি একটু কম, অন্যগুলোর সাথে যদি কম্পেয়ার করি এটার হাফ লাইফটা একটু কম, বাট মোটা দাগে ভালোই কাজ করে। এবং জেলাটিনের এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে এটা কিডনি ইনজুরি খুব একটা করে না। তাহলে এটা কিডনি ইনজুরি করে না, সো ব্যাপারটা কিডনির জন্য সেফ। তাহলে যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদের জন্য আমরা জেলাটিন কনসিডার করতে পারি ইন সাম অকেশনস। আরেকটা হচ্ছে আমাদের হাইড্রক্সি ইথাইল স্টার্চ, যেটাকে সংক্ষেপে HES এভাবে লেখা হয়। তাহলে এটা কি? হাইড্রক্সি ইথাইল স্টার্চ। সো হাইড্রক্সি ইথাইল স্টার্চ এটা খুবই এক্সেলেন্ট একটা প্লাজমা ভলিউম এক্সপান্ডার, কিন্তু এটার ড্রব্যাক হচ্ছে এটা যদি কাউকে দেওয়া হয় সেখানে দেয়ার ইজ হাই রিস্ক অফ ডেভেলপমেন্ট কিডনি ইনজুরি। তাহলে এখানে রেনাল ইম্পেয়ারমেন্ট বা কিডনিতে এটার ইনজুরি হওয়ার রিস্ক আসলে বেশি। সো এটার মেজর ড্রব্যাক। তাহলে মোটা দাগে আমাদের কলার্সের মধ্যে আমরা আসলে এইগুলোকে নিয়ে আসি। তবে সবচেয়ে ফ্রিকুয়েন্ট আসলে হিউম্যান অ্যালবুমিন ইউজ করা হয়, কিছু জায়গায় ডেক্সট্রানের কথা বলা হয়, বাট জেলাটিন বা হাইড্রক্সি ইথাইল স্টার্চ এগুলো জাস্ট আমরা নাম জেনে রাখতে পারি। বিশেষ করে হাইড্রক্সি ইথাইল স্টার্চ এটা আমরা একটু খেয়াল রাখি যে এটা আসলে খুবই ভালো অ্যাকচুয়ালি, বাট ঝামেলা হচ্ছে আমাদের কিডনি ইনজুরি হওয়ার একটা রিস্ক থাকে। এর পাশাপাশি পলিভিনাইল পাইরোলিডন সেটার কথাও নাম আসতে পারে, যদিও আমরা এগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসলে খুব একটা ইউজ করি না। বাট দিজ আর দ্য আমাদের হচ্ছে কলয়েড এক্সপান্ডার, তাই না, প্লাজমা ভলিউম এক্সপান্ডার, কলয়েড ইন নেচার। তাহলে এখন কথা হচ্ছে যে প্লাজমা ভলিউম আমরা কখন বাড়াইতে চাই, কোন কোন কন্ডিশনে আমরা প্লাজমা ভলিউম এক্সপান্ডার আসলে ইউজ করতে চাই। তাহলে স্বাভাবিকভাবে এখানে এক নম্বর হচ্ছে হাইপোভলিমিক শক। তাহলে কোনো একটা পেশেন্টের হাইপোভলিমিক শক হচ্ছে, সেটা হাইপোভলিমিক শক অনেকভাবে হতে পারে একটা পেশেন্টের হিমোরেজ হয়েছে, হিমোরেজ থেকে হাইপোভলিমিক শক হতে পারে একটা পেশেন্টের ফ্লুইড লস হচ্ছে, হ্যাঁ, মনে করি ডায়রিয়া, হ্যাঁ, সেখান থেকে হিউজ ফ্লুইড লস হয়েছে, সেখান থেকেও হইতে পারে। আবার দেখা যাচ্ছে আমরা একটা কমনলি আমরা যেটা দেখি যে সকল পেশেন্টের ডেঙ্গু শক সিনড্রোম থাকে, ডেঙ্গু হিমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম, সেখানে যদি পেশেন্টের অনেক সময় দেখা যাচ্ছে যে মোর দ্যান 20% প্লাজমা লিকেজ হয়। সো মোর দ্যান 20% প্লাজমা লিকেজ হলে সেখানে পেশেন্টের আউটকাম আস্তে আস্তে খারাপের দিকে যায়। সো সামটাইমস এরকম দেখা যায় যে এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্রিস্টালয়েড দিয়েও প্লাজমা ভলিউম ধরে রাখতে পারি না।
সো ইন দ্যাট কেস সামটাইমস আমাদেরকে আসলে কলয়েড চিন্তা করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে কোনোভাবে একটা হাইপোভলিমিক শক হতে পারে, সেটা হিমোরেজিক কজ হোক, ফ্লুইড লস হোক, বা থার্ড স্পেস লস হোক, যেভাবেই হোক, যদি একটা পেশেন্টের কী বলে হাইপোভলিমিক শক যদি ডেভেলপ করে, সেখানে আমরা প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার আমরা ইউজ করি। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে বার্ন। তাহলে বার্নের পেশেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার স্কিন বার্ন হয়ে গেছে, স্কিন পুড়ে গেছে। এখন স্কিন কিন্তু যখন পুড়ে যায় তখন যেটা হয় যে লিটারেলি আমাদের বডি ফ্লুইড যেটা আছে এটা লাস্ট ইভাপোরেট করতে থাকে। নর্মালি স্কিন কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, এবং স্কিন দিয়ে যদি পানি বের হইতে হয় সেটা সোয়েটিং হিসেবে বের হয়, নর্মালি সোয়েটিং হিসেবে সেটাকে বের হইতে হয়, এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। বাট বার্নের পেশেন্টে যেহেতু স্কিন নাই, আর দেয়ার ইজ লস অফ স্কিন, সো ওই ব্যারিয়ারটা আর কাজ করে না। সো এখন যেটা হয় যে তার বডিতে থাকা যে ফ্লুইডগুলো আছে, কারণ আমাদের সেলের মধ্যেও তো হিউজ পরিমাণ ওয়াটার থাকে, রাইট? সো এটা সিম্পলি ইভাপোরেট করতে থাকে। সো বার্নের পেশেন্টে ম্যাসিভ লেভেলে আসলে আমরা দেখি যে তাদের ফ্লুইড লস হতে থাকে। সো ইন কেস অফ বার্ন বা সিভিয়ার বার্ন যেগুলো আছে, সেইখানে আমাদেরকে প্লাজমা ভলিউম এক্সপান্ডার রেগুলার বেসিসে আমাদেরকে ইউজ করতে। তাহলে একটা বললাম সিভিয়ার বার্ন, একটা বললাম হাইপোভলিউমিক শক, সেটা ফ্লুইড লসের জন্য হোক বা হিমোরেজের জন্য, এগুলো সব কিছুকে আমরা নিয়ে আসতে পারি। আর একটা কি সার্জারি। সার্জারিতে কেন আমাদের কলয়েডাল বা ভলিউম এক্সপ্যান্ডার কেন লাগবে? সহজ কথা। সো ডিউরিং সার্জারি, আমাদের সার্জারি করার সময় অনেক সময় হিউজ ব্লাড লস হয়। সার্জারির সময় ভালো রকমের ব্লাড লস হয়। এরকম অনেক সার্জারি আছে যেখানে মেজর সার্জারিতে বেশ ভালো অ্যামাউন্টের ব্লাড লস হয়। সো যেই মোমেন্টে ব্লাড লস হচ্ছে, সিভিয়ার ব্লাড লস হচ্ছে, সাথে সাথে সবসময় আমরা ব্লাড ট্রান্সফিউশন দেওয়া সম্ভব নাও হইতে পারে। সো এবং অনেক সময় দেখা যাচ্ছে এত বেশি ব্লাড লস হচ্ছে, সেখানে প্লাজমা ভলিউম ধরে রাখতে না পারলে পেশেন্ট অপারেশন টেবিলেই মারা যাবে। তাহলে ওই মোমেন্টে প্লাজমা ভলিউম ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। সো যেসব সার্জারিতে ব্লাড লস খুব বেশি হয়, সেখানে প্লাজমা ভলিউম ধরে রাখার জন্য আমরা ফ্রিকোয়েন্টলি প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার ইউজ করি। সেটা ক্রিস্টালয়েড হতে পারে, কলয়েড হতে পারে, অ্যাকর্ডিং টু নিড অ্যান্ড সিচুয়েশন। বাট সেখানেও আমরা রেগুলার বেসিসে এটাকে তাহলে কনসিডার করি। আরেকটা হচ্ছে ট্রমা। মনে করি কোনো একটা পেশেন্টের সিভিয়ার একটা ট্রমা হয়েছে এবং সেইখানে পেশেন্টের সিভিয়ার ফ্লুইড লস বা ব্লাড লস হচ্ছে। এখন এই পেশেন্টকে তো ব্লাড যদি দিতেও হয়, তাকে তো হসপিটালে নিয়ে আসতে হবে। এখন মনে করি যে তাকে অ্যাট দ্য সাইট অফ দ্য ইনসিডেন্ট, সেখান থেকে হসপিটালে আসতে মনে করি তার 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, সে এখন অ্যাম্বুলেন্সে করে আসতেছে। এখন এই অ্যাম্বুলেন্সে আমি যদি তাকে কোনো ইন্টারফেন না করতে পারি, সে তো ওখানেই মারা যাবে। সো এইরকম জায়গাতে কী করবো, ওই অ্যাম্বুলেন্সে করে সে যখন এখান থেকে এখানে আসবে, এই যেটুকু ডিলে, এই ডিলে টাইম যেন সে বেঁচে থাকতে পারে, সেজন্য আমরা একটা চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটা কি, পেশেন্টকে স্ট্যাবিলাইজ করার জন্য ওই মোমেন্টে আমরা পেশেন্টকে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার দেবো। তাহলে ওই সময় পেশেন্টকে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার আমি দিচ্ছি যেন তার সার্কুলেটরি কলাপস না হয়। সো এটা আমাদের এখানে তাহলে মূল উদ্দেশ্য। তাহলে দেজ আর দ্য ইন্ডিকেশন অফ প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার। তাহলে কী হচ্ছে, একটা হচ্ছে আমাদের হাইপোভলিউমিক শক, একটা বললাম বার্ন বা সিভিয়ার বার্ন, একটা বললাম ডিউরিং সার্জারি, আর একটা হচ্ছে আফটার ট্রমাটিক ইভেন্ট। যদি খুব সিভিয়ার ট্রমাটিক ইভেন্ট হয় যেখানে হিউজ ব্লাড লস হচ্ছে, সেইখানে এগুলোকে আমরা তাহলে কনসিডার করি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন গেল। তাহলে এবার আমাকে কন্ট্রা ইন্ডিকেশনও জানতে হবে, কোন কন্ডিশনে আমরা প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার দিব না। সো এখানে 1 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে যদি পেশেন্টের সিভিয়ার কনজেস্টিভ হার্ট ফেইলার থাকে। যদি কোনো পেশেন্টের সিভিয়ার কনজেস্টিভ হার্ট ফেইলার থাকে, মনে করো একটা পেশেন্টের হার্ট ফেইলার আছে, এখন আমি তাকে প্লাজমা এক্সপান্ডার দিব, সেটা কী করবে, তার হার্ট ফেইলারকে আরও প্রেসিপিটেট করবে বা আরও বাড়াই ফেলবে। এবং তখন যেটা হবে যে পেশেন্টের অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হবে, সেখান থেকে অ্যাকিউট পালমোনারি এডেমা ডেভেলপ করবে, এবং এইটা যখন ডেভেলপ করে পেশেন্টের স্যাচুরেশন সিভিয়ারলি ফল করা শুরু করে এবং এখান থেকেও পেশেন্ট মারা যেতে পারে। সো যে সকল পেশেন্টের সিভিয়ার কনজেস্টিভ হার্ট ফেইলার বা হার্ট ফেইলার আছে, সহজ কথা, সেইখানে আমি অন টপ অফ ইট এক্সট্রা ভলিউম দিয়ে তার ভলিউম ওভারলোড বাড়াই দিব। সে ভলিউম ওভারলোড থেকে তার অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হয়ে পালমোনারি এডেমা হয়ে তার স্যাচুরেশন ফল করবে। উই ক্যান নট লেট দ্যাট হ্যাপেন। সো যে সকল পেশেন্টের কার্ডিয়াক ফেইলার আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার আছে, এই সকল পেশেন্টকে প্লাজমা ভলিউম এক্সপান্ডার দেওয়া যাবে না, কারণ সেইখানে হার্ট ফেইলারটা আরও বেড়ে যাবে। সেখানে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার অন টপ অফ ইট ডেভেলপ করে পালমোনারি এডেমা হয়ে পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে। তাহলে এটা একটা সমস্যা। সেকেন্ড হচ্ছে যে সকল পেশেন্টের সিভিয়ার রেনাল ফেইলার আছে, যে সকল পেশেন্টের সিভিয়ার রেনাল ফেইলার আছে। সো সিভিয়ার রেনাল ফেইলার যদি থাকে, সেইখানে সিনারিও কী হবে, পেশেন্টের হয়তো বা অলিগিউরিয়া হবে অথবা পেশেন্টের অ্যানিউরিয়া হবে, রাইট? তাহলে পেশেন্টের অ্যানিউরিয়া আছে বা অলিগিউরিয়া আছে, এই মোমেন্টে আমরা প্লাজমা ভলিউম এক্সপান্ডার আসলে দিই না। কেন? কারণ কিডনি তো আসলে এটাকে এক্সক্রিট করার কোনো সুযোগ নেই।
সো যখন কিডনি এক্সক্রিট করতে পারতেছে না, তার অলিগিউরিয়া ডেভেলপ করে বসে আছে, অ্যানিউরিয়া ডেভেলপ করে বসে আসছে, সো ওই মোমেন্টে প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিলে যেটা হবে আলটিমেটলি ইট উইল ক্রস ফ্লুইড ওভারলোড। সো এখন এই পেশেন্টের ফ্লুইড ওভারলোড হলে কী হবে, তার এডেমা আরও বাড়বে, কন্ডিশন আরও খারাপ হবে। সো সেখানে বরং লাইফ থ্রেটেনিং ফ্লুইড ওভারলোড হয়। লাইফ থ্রেটেনিং ফ্লুইড ওভারলোড হলে এখানেও পেশেন্টের পালমোনারি এডেমা ডেভেলপ করতে পারে এবং সেইখান থেকে পেশেন্টের স্যাচুরেশন ফল করবে, সেখান থেকে পেশেন্ট ডেথও হইতে পারে। কারণ এই পানিকে আমি বের করবো কেমনে, তখন হয়তো আমরা ডায়ালাইসিস করা লাগতে পারে, ইমার্জেন্সি ডায়ালাইসিস, আদারওয়াইজ পেশেন্ট সেখানে সেভ করা মোস্ট প্রবলি পসিবল হবে না। তাহলে এরকম সিভিয়ার রেনাল ফেইলার যদি থাকে, সেখানে আমরা প্লাজমা ভলিউম এক্সপান্ডার সেখানে আমরা দিব না। আর একটা কি, সেটা হচ্ছে আমরা জানি পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি আছে, যেমন মনে করি ফর এক্সাম্পল ডেক্সট্রান অথবা জেলাটিন, এইটার এগেনস্টে পেশেন্টের নোন কেস অফ হাইপার সেন্সিটিভিটি আছে। সো এইসব জায়গাতে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের হিস্ট্রি যদি থাকে, there is a known case of hypersensitivity reaction against gelatin, against dextran, সেইখানে এই দুইটাকে আমরা ইউজ করতে পারবো না, বিকজ এই দুইটা ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিসের চান্স বেশি। বরং অ্যানাফাইল্যাক্সিসের রিস্ক যদি এখানে থাকে, আমরা তাহলে কোনটা দিব? ওকে, গো ফর অ্যালবুমিন বা গো ফর নর্মাল স্যালাইন অর রিঙ্গার সিলেক্টেড, গো ফর ইট, বাট ডেক্সট্রান জেলাটিন সেইখানে আর দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যদি পেশেন্টের এক্সিস্টিং হাইপার ভলিমিয়া থাকে, হ্যাঁ, মানে অলরেডি পেশেন্ট ফ্লুইড ওভারলোড, সেখানে ফার্দার এক্সপান্ডার আমরা আসলে দিব না। এর পাশাপাশি যদি পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকে, মনে করি কোনো পেশেন্টের সিভিয়ার অ্যানিমিয়া থাকলে কাহিনী হচ্ছে এই সকল পেশেন্ট আমাদের কাছে অ্যানিমিক হার্ট ফেলিয়ার নিয়ে অনেক সময় আসে। সো যখন কোনো একটা পেশেন্টের অ্যানিমিক হার্ট ফেলিয়ার থাকে, সেখানে তাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন আমরা হইতে দেখি, সেখানে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। অন টপ অফ ইট যদি এক্সট্রা প্লাজমা ভলিউম এক্সপান্ডার দেওয়া হয়, পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হবে। তাহলে সিভিয়ার অ্যানিমিয়া হলে আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, সেখানে প্লাজমা ভলিউম এক্সপান্ডার দেওয়া যাবে না, এটা দিলে পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে। তাহলে এইগুলা গেল আমাদের কন্ট্রা ইন্ডিকেশনের কথা। এখন তাহলে কন্ট্রা ইন্ডিকেশন বুঝলাম, ইন্ডিকেশন বুঝলাম, তাহলে প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিলে কী কী সাইড ইফেক্ট হতে পারে। লেটস টক অ্যাবাউট দ্য সাইড ইফেক্ট অফ প্লাজমা ভলিউম এক্সপান্ডার। তাহলে আসলে এর মধ্যেই কথা চলে আসছে, প্লাজমা ভলিউম এক্সপান্ডার যদি দেওয়া হয়, তাহলে যদি আমাদের পরিমাণের থেকে বেশি দেওয়া হয়, যতটুকু ফ্লুইড লস হয়েছে সেটার সাথে হিসাব করে তো একটা করতে হয়। সো যদি এমন হয় যে ওভার দেওয়া হয়ে গেছে, বেশি পরিমাণ দেওয়া হয়ে গেছে, তাহলে সেখানে কি হবে, ফ্লুইড ওভারলোড। তাহলে তার যতটুকু দরকার তার থেকে বেশি পরিমাণ দেওয়া হলে ফ্লুইড ওভারলোড হবে, অ্যান্ড ফ্লুইড যদি ওভারলোড হয়, সেখান থেকে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে, এবং হার্ট ফেলিয়ার ডেভেলপ হলে সেখান থেকে ফার্দার পালমোনারি এডেমা হবে। তাহলে এটা একটা কন্ডিশন। আরেকটা হচ্ছে যখন আমি কাউকে প্লাজমা এক্সপান্ডার দিচ্ছি, তখন কী হচ্ছে, ব্লাডের প্লাজমাতে ফ্লুইডের পরিমাণ যখন আসতেছে, সো যেটা হয় যে পেশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো ডিলিউটেড হয়ে যায়। তাহলে ডিলিউশন অফ ক্লটিং ফ্যাক্টর, তো যদি ক্লটিং ফ্যাক্টর ডিলিউটেড হয়ে যায়, সেখানে আমরা ডেফিনেটলি কোয়াগুলোপ্যাথি হইতে দেখবো যে হয়তো বা ব্লিডিং রিস্ক বেড়ে যায় সেখানে। সো কোয়াগুলোপ্যাথি ইন সাম ওর্স্ট কেসেস হইতে পারে। তাহলে দেজ আর দ্য সাইড ইফেক্টস অর দ্য আফটার ম্যাথস অর কমপ্লিকেশনস অফ ফ্লুইড ওভারলোড। এই প্লাজমা ভলিউম এক্সপান্ডার যদি আমরা দিই, তাহলে ফ্লুইড ওভারলোড হতে পারে, বা ফার্দার মোর যেটা হতে পারে সেটা কোয়াগুলোপ্যাথি হতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট প্লাজমা ভলিউম এক্সপান্ডার। আমাদেরকে তাহলে একটা গ্রস হিসাব থাকতে হবে যে পেশেন্টকে যখন প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিব, আমাদেরকে ডেফিনেটলি এই সবগুলো অ্যাসপেক্ট আসলে হিসাব করতে হবে, এবং হিসাব করেই আমাদেরকে এটাকে দিতে হবে। প্লাজমা ভলিউম এক্সপান্ডার কিন্তু ইন্টার্ন অবস্থাতেই আমরা আসলে প্রেসক্রাইব করে থাকি। পেশেন্টকে যখন শকে থাকে বা এরকম সার্টেন কন্ডিশন ডেভেলপ করে, সেখানে তো পেশেন্টকে ফার্স্ট স্ট্যান্ডে ইন্টার্নকে ম্যানেজ করতে হয়। সো অ্যাজ এ ফিজিশিয়ান এটা আসলে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদেরকে প্র্যাকটিসে যাইতে হয়। সো এই ব্যাপারে আমাদের খুব ডিটেলস নলেজ আসলে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সো এই ছিল মোটামুটি প্লাজমা ভলিউম এক্সপান্ডার নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।